ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো চলে এসেছি আজকে আবার আরেকটা আপডেটের ভিডিও নিয়ে। তো অনেকগুলো আপডেট রয়েছে, নতুন নতুন আপডেট রয়েছে, তো সেগুলো নিয়ে তো অবশ্যই তোমাদেরকে জানাবো। কিন্তু তার আগে যারা এখনো অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, সাথে বেল আইকনটা ক্লিক করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজটা ফলো করনি অবশ্যই কিন্তু ফলো করে দিও, ওখানে কিন্তু আমরা রেগুলার বেসিসে সব টুর্নামেন্ট ট্রায়ালের আপডেটগুলো পোস্ট করতে থাকি। তো প্রথমে আসি, যেই কথাগুলো বলবো সেগুলো একটু বলে দিই। তো তার মধ্যে প্রথমেই বলি যে এবছরের দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, মানে যেটা হচ্ছে ফুটবলের বেস্ট অ্যাওয়ার্ড বলা যায়, তো সেটা কিন্তু পেল গোয়ানিজ কোচ আর্মান্দো কোলাসো। জানো তার কোচিংয়ে একটা অসাধারণ মানে কোচিং কেরিয়ার রয়েছে। তো এই মুহূর্তে তিনি খুব সম্ভবত স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার সাথে যুক্ত। তো ওনাকেই কিন্তু এবছরের দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কিন্তু দেওয়া হলো। এর সাথে সাথে বলে রাখি এআইএফএফ ইউথ লিগ, মানে এআইএফএফ আন্ডার-17 ইউথ লিগ যেটা আছে সেটা কিন্তু আজকের থেকে শুরু হয়ে গেল কলকাতা জোনের যেই খেলাটা। এবং আজকে সকাল 10:30 থেকে ফার্স্ট খেলা ছিল, সেটা ছিল হচ্ছে ইস্টবেঙ্গল ভার্সেস অ্যাডামাস ইউনিভার্সিটি। সেই ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গল 4-0 জিতেছে। এবং দুপুর 2টো থেকে কিন্তু আরেকটা ম্যাচ রয়েছে, যেটা হচ্ছে ডার্বি, অবশ্যই মোহামেডান স্পোর্টিং ভার্সেস মোহনবাগান সুপার জায়েন্ট। এছাড়া বাকি তো খেলাগুলো রয়েছে, আর ফিক্সচার আমরা আমাদের ইনস্টাগ্রামে অবশ্যই পোস্ট করে দেব। এর সাথে বলে রাখি আরও একটা টুর্নামেন্টের কথা, সেটা হচ্ছে 10th চিফ মিনিস্টার কাপ, যেটা কিন্তু সিকিমে হয়। তো সেইটাও কিন্তু শুরু হচ্ছে 9 তারিখ থেকে, এবং সেখানেও কিন্তু কলকাতার দুটো দল পার্টিসিপেট করছে। একটা হচ্ছে জর্জ টেলিগ্রাফ, জানো কলকাতা ফুটবলে যথেষ্ট পরিচিত একটা টিম, এবং তার সাথে ফার্স্ট ডিভিশন চ্যাম্পিয়ন, এবছরের ফার্স্ট ডিভিশন চ্যাম্পিয়ন হচ্ছে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব, যেটা নতুন ক্লাব টেকনো ইন্ডিয়ার। তো তারা কিন্তু পার্টিসিপেট করছে। এই দুটো দল 9 তারিখ থেকে 21 তারিখ অবধি এই কাপটা কিন্তু হবে সিকিমের নামচিতে বাইচুং ভুটিয়া স্টেডিয়ামে। এরপরে আসি বাকি অন্যান্য আপডেটগুলোতে। তো তার মধ্যে বলে রাখি আইএসএল তো চলছে, এবং এই মুহূর্তে যেহেতু উইন্টার ট্রান্সফার উইন্ডো শুরু হয়ে গেছে, তো প্রচুর ট্রান্সফার হচ্ছে। তার মধ্যে একজন বাঙালি প্লেয়ারেরও ট্রান্সফার হচ্ছে, যে হচ্ছে মনিরুল মোল্লা, বেঙ্গালুরু এফসিতে ছিল। তো সেই মনিরুল মোল্লাকে কিন্তু বেঙ্গালুরু এফসি থেকে রাজস্থান ইউনাইটেড কিন্তু সাইন করিয়ে নিয়েছে আপাতত এই মরশুমের জন্য। এছাড়া আরও তো অনেক ট্রান্সফার হচ্ছে, যেরকম দেখতেই পাচ্ছ মোহিতোষ মোহামেডানে এসে যোগদান করেছে, এবং তার সাথে আরও অন্যান্য প্লেয়ারদের সাথেও কিন্তু কথাবার্তা বলছে মোহামেডান স্পোর্টিং। এবং এই মুহূর্তে যেটা খবর সেটা হচ্ছে ইস্টবেঙ্গলও তাদের দল গোছানোর জন্য কথাবার্তা চালাচ্ছে। তো সেটা নিয়ে আসবো লাস্টে, কিন্তু তার আগে একটা বলে রাখি কথা, সেটা হচ্ছে বেঙ্গল সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে, এবং বলেছিলাম যে বেঙ্গলে যেই 22 জন প্লেয়ার আছে তাদেরকে কিন্তু সরকারি চাকরি দেওয়া হচ্ছে, এবং সেই প্রসিডিওরও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। 21 জনকে চাকরি দেওয়া হয়েছে। একমাত্র একজন বেঙ্গল থেকে চাকরি পায়নি, সেটা হচ্ছে নরহরি চেষ্টা, কারণ ও পাটনাতে এজি পাটনা যেটা রয়েছে সেটাতে কিন্তু চাকরি পেয়ে গেছে। তো ও ওইখানেই জয়েন করছে, তো যদি ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। তো বাকি 21 জন কিন্তু চাকরি পেয়েছে। এবং যেটা বলেছিলাম, যারা কোয়ালিফিকেশন রয়েছে অ্যাবভ মাধ্যমিক তারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে নিযুক্ত হচ্ছে, এবং যারা বিলো মাধ্যমিক তারা কিন্তু কনস্টেবল পদে নিযুক্ত হচ্ছে। এবং তার সাথে প্রমোশনেরও কিন্তু একটা সুযোগ থাকছে, যাতে যারা কোয়ালিফিকেশান বাড়িয়ে নিয়ে সেই মতো তারা তাদের পোস্ট বাড়াতে পারে। তো এটা একটা ভালো উদ্যোগ। কিন্তু একটা কথা আমি বলবো, যেটা হচ্ছে বেঙ্গল সন্তোষ ট্রফি জিতেছে, তো সেই জন্য প্রচুর সংবর্ধনা দেওয়া হচ্ছে। একদিনের মধ্যে সরকারি চাকরি দিয়ে দেওয়া হলো, তো খুবই ভালো উদ্যোগ। এছাড়াও ইস্টবেঙ্গলও সংবর্ধনা দেবে 17ই জানুয়ারি, মোহনবাগান সংবর্ধনা দেবে 18ই জানুয়ারি। তো এটা তো খুবই ভালো। কিন্তু যেটা সবচেয়ে মানে আমার তরফে হয়তো আমার কাছে খারাপ লেগেছে বা খারাপ লাগার জিনিস, সেটা হচ্ছে এই প্লেয়ারগুলো যখন কলকাতা ফুটবল লিগ খেলে, কলকাতা ফুটবল লিগে প্রচুর গোল করে, প্রচুর কিছু করে, তো তখন কিন্তু এদেরকে নিয়ে কোনো রকম মাতামাতি বা আলোচনা হয় না। তখন কি বলা হয়, কলকাতা লিগ 5th ডিভিশন লিগ বা 4th ডিভিশন মানে 4th টায়ার লিগ বা 5th টায়ার লিগ, তো সেরকম বলা হয়। কিন্তু সন্তোষ ট্রফি জেতার পরে তো তাদেরকে নিয়ে সেই উচ্ছ্বাসটা দেখানো হচ্ছে, যদিও এটা ভালো। কিন্তু যখন এরা কলকাতা লিগ খেলবে তখনও তাদের এই পারফরমেন্সের জন্য তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। শুধুমাত্র ইস্টবেঙ্গল, মোহনবাগান বা মোহামেডানকে নিয়ে পড়ে থাকলে হবে না, কারণ তারা কিন্তু বাঙালি প্লেয়ারদের সুযোগ দেয় না। হয়তো টিমে 5টা ম্যাক্সিমাম, সিএফএল এর জন্য 5 থেকে 6 জন বাঙালি প্লেয়ার থাকে, আর আইএসএল তো ছেড়ে দাও, হাতে কোনো একটা। তো এই মেন্টালিটিটা বা মানসিকতাটা অবশ্যই 3 প্রধানকেও বদলাতে হবে, এবং আমাদের ফুটবল সমর্থকদেরকেও বদলাতে হবে। যদি সেটা বদলাতে পারি তাহলে হয়তো কিছুটা হলেও আবার পরবর্তীকালে ফুটবলের বা বাংলার ফুটবলের উন্নতি হতে পারে। তো যাই হোক, যার যার খারাপ লেগে থাকবে অবশ্যই কমেন্টে যা ইচ্ছা বলতে পারো। তো এবার আসি বাকি যেটা মেন টপিক বা সেটা নিয়ে, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলে কোন বিদেশি আসতে চলেছে। তো অনেকেই জিজ্ঞেস করছিলে, আর আমরা যেহেতু এখন রেগুলার বেসিসে ভিডিও বানাই না, তো সেই আপডেটটা দেওয়া হয় না। তো মোটামুটি লাস্ট পরশু দিনকে যে ভিডিওটা বানিয়েছিলাম তাতে কিন্তু বলেছিলাম যে
আলোচনা ছিল, সেদিনকে একটা মিটিং ছিল ইমামি কর্তাদের সাথে ইস্ট বেঙ্গল অফিসিয়ালদের, এবং সেখানে কিন্তু টোটাল 20 জন মতো বিদেশি প্লেয়ারের লিস্ট ছিল, এবং সেখান থেকে মোটামুটি যা শোনা যাচ্ছে একজনকে আপাতত শর্ট লিস্টেড করা হয়েছে, এবং তার সাথেই যদি সব কিছু ঠিকঠাক থাকে তাকে হয়তো সাইন করানো হবে বাকি মরশুমের জন্য, মানে যে হাফ সিজনটা পড়ে রয়েছে তার জন্য, এরকমই কিন্তু শোনা যাচ্ছে। এবং এই যে প্লেয়ার খুব বেশি বয়স না, কম বয়সী প্লেয়ার, এবং যথেষ্ট ভালো পারফরমেন্সও রয়েছে বলা যায়, যার নাম হচ্ছে উরগেন্স মন্টেনেগ্রো। এ কিন্তু কোস্টারিকার ন্যাশনাল টিমের প্লেয়ার। তো সে কোস্টারিকা ন্যাশনাল টিমের হয়েও কিন্তু খেলেছে, 5টা মতো ম্যাচ খেলেছে আপাতত 2021 থেকে। এছাড়া বলে রাখি, এ কিন্তু এই মুহূর্তে লাইবেরিয়ান প্রিমিয়ার ডিভিশনে খেলছে, এবং সেখানে যেই লিগটা চলে সেই লিগে কিন্তু যথেষ্ট ভালো একটা পারফরমেন্স। সেখানে 15 ম্যাচে 6টা গোল করেছে, 5টা অ্যাসিস্ট করেছে, মানে টোটাল গোলে কন্ট্রিবিউশন কিন্তু 11খানা 15টা ম্যাচের মধ্যে। তো একটা ভালো স্ট্যাটই বলা যায়, এবং বয়সও কিন্তু খুব বেশি না, মাত্র 24 বছর বয়স, এবং এ কিন্তু মিডফিল্ড এবং ফরওয়ার্ড দুটো পজিশনেই খেলতে পারে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু একে সাইন করাতে চলেছে ইস্টবেঙ্গলের তরফ থেকে আগামী, মানে বাকি যে আইএসএল মরশুমটা রয়েছে তো সেটার জন্য। এবার দেখা যাক যে সব কিছু কবে নাগাদ হয়, এবং একেই সাইন করায় কিনা, বা সাইন করলে কবে নাগাদ অ্যানাউন্সমেন্ট হয়, কারণ সামনেই কিন্তু বাকি খেলাগুলো রয়েছে। এটা যেন আগামী কালকেই কিন্তু আরেকটা ম্যাচ রয়েছে, কঠিন ম্যাচ যথেষ্ট, মুম্বাই সিটি এফসির সাথে, এবং তার পরের ম্যাচটাই কিন্তু ডার্বি। তো দেখা যাক সেটা নিয়ে কি জানায়। তো যদি এই সাইনিংটা হয় আশা করা যায় ভালো সাইনিংই হবে। এবার আসি ডার্বির কথা। তো যেহেতু ডার্বি নিয়ে বললাম, তো ডার্বির কথা, আগামী 11 তারিখ কিন্তু ডার্বি রয়েছে, এবং মোটামুটি যা শোনা যাচ্ছে যেহেতু 15 তারিখে গঙ্গাসাগর মেলা রয়েছে, এবং সেখানে মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের সব পুলিশ চলে যায়। তো সেরকম বলা হচ্ছে যে 11 তারিখের ডার্বি হয়তো কলকাতাতে নাও হতে পারে, যেহেতু এই ডার্বিটা মোহনবাগানের হোম ম্যাচ। তো তারা কিন্তু চেষ্টা করছে কলকাতায় করানোর জন্য, কিন্তু যতদূর শোনা যাচ্ছে যে প্রশাসন থেকে পারমিশন দেওয়া হচ্ছে না, ফাঁকা গ্যালারিতেও নাকি করা যাবে না, এরকমই কিন্তু শোনা যাচ্ছে। যদি সেগুলো হয় তাহলে হয়তো ডার্বি চলে যেতে পারে, হয় উড়িষ্যা না হলে জামশেদপুর, এই দুটো স্টেটের মধ্যে কোনো একটা জায়গায় যেতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই বাঙালি ফুটবল প্রেমীদের বা ইস্টমোহন সমর্থকদের কাছে একটা নতুন বছরের খারাপ খবর, যে বছরের প্রথম ডার্বিটাই কিন্তু চলে যাচ্ছে অন্য স্টেটে। আর আইএসএলের যেটা সমস্যা সেটা হচ্ছে তারা একবার শিডিউল দিয়ে দিলে সেই শিডিউল একেবারেই চেঞ্জ করে না। তো যদি রিকোয়েস্ট করে শিডিউলটা যদি এক সপ্তাহ মতো পিছনো যেত তাহলে হয়তো ডার্বিটা এখানেই হতো। অন্যান্য বার যেরকম 26-27 তারিখ নাগাদ ডার্বি হয় সেরকম হলে কিন্তু কোনো সমস্যা হতো না, যেহেতু 11 তারিখ তো তাই কিন্তু সমস্যা। তো সেটাই দেখার যে আলটিমেট ডার্বি নিয়ে কি সিদ্ধান্ত হয়, যে ডার্বি কলকাতাতে হবে নাকি জামশেদপুর বা উড়িষ্যায় চলে যাবে। তো সেটা আশা করা যায় যে আগামী দু একদিনের মধ্যেই জানা যাবে, কারণ যদি কলকাতা হয় সেক্ষেত্রে টিকিট রিলিজের একটা ব্যাপার আছে, টিকিট ডিস্ট্রিবিউশনের একটা ব্যাপার রয়েছে, সব কিছুই রয়েছে। তবে এখনও অবধি যা খবর কলকাতায় কিন্তু ডার্বি হচ্ছে না। তো এগুলোই মোটামুটি আপডেট ছিল, যা যা আপডেট ছিল তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর তোমাদের যা বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবে। এছাড়া বেল আইকনটা যারা এখনও ক্লিক করেনি অবশ্যই ক্লিক করে দিও। তো চলো আজকের মতো টাটা।